এখন শোনা যাচ্ছে ঠিকমতো আমার কথা? দেখো তো। জি স্যার। ইয়েস স্যার। ওকে ওকে, চলো তাহলে আমরা শুরু করি। দেখো, তোমাদের অনেকেরই বলতেছে 5 তারিখের দিকে পরীক্ষা, হ্যাঁ? আর 5 তারিখের দিকে পরীক্ষা হলে এটা কি অর্ধবার্ষিক পরীক্ষা? অধিকাংশেরই কি অর্ধবার্ষিক পরীক্ষা? ইয়েস স্যার। অধিকাংশেরই মনে স্যার হচ্ছে। আমার মডেল টেস্ট। আচ্ছা, মডেল টেস্ট। আচ্ছা, তুমি একটু ক্যামেরা অন করে সামনে আসো, ঠিক আছে? আপু ক্যামেরা অন করে সামনে থাকবা। তারপর কৌশিক ক্যামেরা অন করে সামনে আসো। তো আমাদের হলো কি, তোমাদের অধিকাংশের অর্ধবার্ষিক পরীক্ষা। অর্ধবার্ষিকে কতটুকু সিলেবাস একটু বলো তো আমাকে, কত পর্যন্ত? স্যার 1 থেকে 3 এক স্যার থেকে সিটি পরীক্ষায় স্যার 1 থেকে 3 মঙ্গল বুধ আর বৃহস্পতি। আচ্ছা, সিটি পরীক্ষা 1 থেকে 3, অর্ধবার্ষিক কতটুকু হবে একটু বলো তো দেখি। স্যার অর্ধবার্ষিক পরীক্ষা 9 সরি 11 পর্যন্ত 11 1 থেকে 11। 12 হবে 11 না। স্যার আমাদের তো রয়্যাল বেঙ্গল টাইগার পর্যন্ত। আচ্ছা শোনো শোনো, আমি একটু বলি। তোমাদের আগে স্যার রয়্যাল বেঙ্গল টাইগার পর্যন্ত পড়ায় দিয়েছে। অর্ধবার্ষিক পরীক্ষা হচ্ছে প্রায় 1 থেকে 11 পর্যন্ত পরীক্ষা, তাই না? জি স্যার 1 থেকে 11 পর্যন্ত সমস্যা। পড়তেছিলাম আমি এতক্ষণ ওই যে আর ভালো কিছু প্যারেন্ট কেন করতেছিলাম। ভিতরে দেখো, তোমরা তো সবাই বিভিন্ন স্কুল থেকে এখানে জয়েন, তাই না? তাহলে প্রত্যেকই ডেডলাইন আলাদা। তাহলে একটু বলো তো, বাকিদের কি এদের ভিতরেই সিলেবাস নাকি এর বাইরে আছে আবার? জানি সরল ইস্যু প্যারেন্ট কেন স্যার আমাদের 12 পর্যন্ত। আচ্ছা, আরেকজনের 12 পর্যন্ত, এর বাইরে কি আর কারোর আছে? স্যার আমার তো এর বাইরে নাই। আচ্ছা, বলা যেতে পারে আমরা 12 পর্যন্ত। আচ্ছা প্রিন্স, তুমি একটু মিউট রাখো, হ্যাঁ একটু মিউটে থাকো। আমি যখন যাকে বলতে বলবো সে বলবা। আচ্ছা, তো দেখো তাহলে দেখা যাচ্ছে 1 থেকে 12 পর্যন্ত যদি আমরা পড়ি তাহলে আমাদের সবারই কিন্তু একটা সিলেবাস সুন্দর করে একটা কভার হয়ে যায়, ঠিক আছে? তাহলে আর তোমরা বলতেছো যে ভাইয়া আমাদের অলরেডি 8 পর্যন্ত পড়া হয়ে গেছে, রয়্যাল বেঙ্গল টাইগার পর্যন্ত আমাদের পড়া শেষ, তাই না? শুরু করো, শেষ হয়ে যায়। এরপর থেকে আর মাত্র 4টা পড়তে হবে। 4টা পড়লে ইনশাল্লাহ আমাদের এটা কি শেষ হয়ে যাবে। শেষ হবে, তারপরে আমরা আবার রিভিশনে যাব। হ্যাঁ, আমরা আবার রিভিশনে যাব ইনশাল্লাহ। তো চলো আজকে তাহলে কি করবো? হুম, আচ্ছা হ্যান্ড রেজ করবা, ঠিক আছে? হ্যান্ড রেজ করে তারপরে কথা বলবার অনুমতি দেওয়া হবে, হ্যাঁ? তো কি টুকটুক টুকটুক 12 ও চিকু, এটা নিশ্চয়ই একটা গল্প, টিকটুক আর চিকু। তো আমি চাচ্ছিলাম কি যে আমরা একটা ছোট একটা রিভিশন দিই, যেহেতু আমরা 1 থেকে 8 পর্যন্ত অলরেডি পড়ে ফেলেছি। একটু খেয়াল করো, আমরা 1 থেকে 8 পর্যন্ত অলরেডি পড়ে ফেলেছি, আর মাত্র 4টা আছে। তো 4টাতে যাওয়ার আগে আমি চাচ্ছিলাম কি একটা ছোট্ট একটা রিভিশন দিতে, বুঝছো? রিভিশন বলতে কি, আবার এই 1 থেকে শুরু করব। 1 থেকে শুরু করে একটু দেখবো যে তোমরা কিভাবে রিডিং পড়ো, দেখবো তোমাদের প্রশ্ন করলে তোমাদের উত্তর দেওয়ার অ্যাবিলিটি কিরকম, দেখবো যে তোমরা কিভাবে। আচ্ছা হ্যাঁ বলো। হ্যাঁ আয়েশা বলো, আপু বলো। স্যার আমি নতুন। আচ্ছা তুমি নতুন, কোনো সমস্যা না, আমিও নতুন। ঠিক আছে, আমিও আজকে প্রথম ক্লাস নিতেছি ওদেরকে, কোনো সমস্যা নেই। খেয়াল করো, তো আমাদের প্রথমে আমরা একটু একটা রিভিশন দেবো ছোট করে, তারপরের দিন তারপরের ক্লাসে ইনশাল্লাহ আমরা এখান থেকে আবার শুরু করব। 9, 10, 11, 12 এখান থেকে শুরু করব, হ্যাঁ? কারো কোনো সমস্যা আছে এতে? না স্যার। ওকে, তাহলে আমরা একটা ছোট্ট একটা রিভিশন দেওয়ার জন্য আজকে প্রথমে কি বৈচিত্র্যময় বাংলাদেশ, বা অনেকে আবার রূপময় বাংলাদেশটা বলে থাকে, হ্যাঁ? তো চলো আমরা শুরু করি। আচ্ছা, বৈচিত্র্যময় বাংলাদেশ, বৈচিত্র্যময় বাংলাদেশ আমাদের এটা পার্ট 1। হ্যাঁ, বৈচিত্র্যময় বাংলাদেশ। আচ্ছা, তোমরা যদি আগে এটা পড়ছো, আমি তাহলে একটু জিজ্ঞাসা করি যে আসলে বৈচিত্র্যময় বাংলাদেশ দ্বারা তোমরা কি বুঝতেছো? হ্যাঁ, একজনকে যাকে জিজ্ঞাসা করবো সে বলবা। শামসুল, হ্যাঁ তুমি একটু আনমিউট করে বলো তো, বৈচিত্র্যময় বাংলাদেশ বলতে কি বুঝতেছো তুমি? শামসুল আমার কথা শুনতেছো? এই যে একটা মেয়ে একটা আপু আছে মূলত এখানে শামসুলের আইডি দিয়ে, শামসুল শোকেয়া, শকি, শামসুল শকি।
আপু তোমার নাম কি? সুমিহের আলম সাফারা। আচ্ছা সাফারা। আচ্ছা সাফারা আপু বলো তো, তুমি তো তাহলে এই চ্যাপ্টারটা ভাইয়া তো আগে পড়াইছিল তোমাদের আগে, একটু বলো তো বৈচিত্র্যময় বাংলাদেশ বলতে তুমি কি বুঝতেছো, বলো নিজে নিজে নানান যতটুকু পারো। ধরনের মানুষ, হ্যাঁ, নানান ধরনের মানুষ। খালি কি বাংলাদেশে মানুষই আছে আর কিছু নাই? তার অনেক কিছুই তো আছে। এই তো এটাই বলতে বুঝাচ্ছে, কি বুঝাচ্ছে একটু বলো তো দেখি, যতটুকু পারো চেষ্টা করো, ভুল হোক সমস্যা নেই, আমরা ভুল করতে করতে শিখবো, পরীক্ষার হলে ভুল করার আগে এখান থেকে ভুল করে যাবো, যাতে পরীক্ষার হলে যায় চোখ ডলতে না হয় আমাদের। হ্যাঁ, তার জাতিগোষ্ঠী, হুম, সুন্দর। তারপর ক্ষুদ্র জাতিগোষ্ঠী, জেলা সবই আছে। আচ্ছা সুন্দর। আচ্ছা প্রিন্স, জি স্যার। বলো তো তুমি এই বৈচিত্র্যময় বাংলাদেশ বলতে তুমি কি বুঝতেছো, এটা কিন্তু পড়ছো তুমি তাই না? বাংলাদেশ স্যার আমরা বৈচিত্র্যময়ের মধ্যে আমি বুঝতেছি নানান ধরনের ক্ষুদ্র গোষ্ঠী করে দিছে, ইয়ামিসি করে দিছে এইভাবে। বলতে, হ্যাঁ আরেকটু বিস্তারিত বলো দেখি, কি বুঝতেছো? হ্যাঁ এভাবে করতেছে স্যার, নানান ধরনের ক্ষুদ্র গোষ্ঠী যারা বাংলাদেশে বাস করে, তারপরে বৈচিত্র্য, নানান ধরনের আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, তোমার এখান থেকে একটু মিউট হয়ে গেছে, আনমিউট করে বলো তো দেখি। প্লিজ তুমি মিউট হয়ে গেছো, হ্যাঁ আর বলো। বলো। বৈচিত্র্যময় মানে বিভিন্ন ধরনের ক্ষুদ্র নিগোষ্ঠী, তারপরে বিভিন্ন ধরনের মানুষ, নানা রকমের মানুষ ইত্যাদি। আচ্ছা, তো বিভিন্ন রকমের বৈচিত্র্যের মানুষ রয়েছে, তারপরে গ্রাম বাংলার প্রকৃতি রয়েছে, গ্রাম বাংলার প্রকৃতি মানুষ বসবাস করতেছে এই গ্রাম, এই বাংলার, তারপরে বিচিত্রময় ঋতু, কোন কোন ঋতু কিসের কি হয়ে আনতেছে আমাদের জীবনে, তাই না? সেই সকল এই ঋতুতে বসবাস করছে কিভাবে, তাদের জীবিকা কিভাবে নির্বাহ করছে, এই প্রকৃতি হুম কথাগুলো একটু আটকে আটকে আসছে। স্যার আপনি যখন নড়তেছেন না তখন আপনার কথাটা একটু অস্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা, এটা নেট প্রবলেম থাকার কারণে এমনটা হচ্ছে, বুঝছো? কারণ আমি এদিকে স্ক্রিন শেয়ার দিছি, পাশাপাশি আবার কথা বলছি। এখন শোনা যাচ্ছে ঠিক মতো? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, মানে যখন ওকে, তাহলে বিচিত্র দেশ, শুধু যে মানুষকে বুঝাচ্ছে এমন না। স্যার এখন আবার একটু প্রবলেম। আচ্ছা, এটা একটু শেয়ারিংটা আপাতত অফ রাখি, হ্যাঁ। তো বিচিত্রময় বাংলাদেশ বলতে যে শুধুমাত্র যে মানুষকে বোঝাচ্ছে এমনটা না। বিচিত্রময় বাংলাদেশ বলতে আমাদের এই জায়গায়, এই বাংলায় যে কত, আমাদের এই বাংলায় যে কত ধরনের মানুষ রয়েছে, তারা কোন কোন জাতিগোষ্ঠী আছে, এই বাংলার মধ্যে যে প্রকৃতিটা রয়েছে, তাই না? ষড়ঋতুর দেশ বাংলাদেশ, তারপরে বিভিন্ন পাহাড় অঞ্চল, বন অঞ্চল, কার কি কি রকম অবদান রয়েছে, তাই না? এই প্রকৃতিতে বসবাসরত যে মানুষজন রয়েছে, তারা কিভাবে জীবিকা নির্বাহ করছে, তাদের কর্ম পদ্ধতিটা কি, গ্রাম বাংলার এই রূপটা কিরকম, এগুলো সমন্বয়ে আর কি বিচিত্রময় আমাদের বাংলাদেশ হয়ে থাকে। বুঝতে পারতেছি? হুম, জি স্যার। ইয়েস স্যার। গুলোকেই আমাদের কি সুন্দর করে একটু বিস্তর করে আসতে হবে। চলো আমরা দেখি কি রকম হয়ে থাকে, হ্যাঁ। আমরা এটাকে আবার একটু স্ক্রিন অডিও ছবি শেয়ার ট্যাব, দেখা যাচ্ছে আমার এখান থেকে? ইয়েস স্যার। জি স্যার। কিউ এই দেখো, এই দেখি। আমরা যখন পড়বো, আমরা তো ছোট, হ্যাঁ, আমাদের প্রথম কিছু জিনিসের উপর খেয়াল রাখতে হবে, সেটা কি? প্রথম আমাদের রিডিং এর ফ্লোটা যাতে ঠিক থাকে, আমাদের কি রিডিং ফ্লোটা যাতে রিডিং রিডিং ফ্লো বলতে কি বলছে, এই যে আমাদের দেশের নাম বাংলাদেশে, এই দেশের মানুষের রয়েছে নানা রকমের বৈচিত্র্য, এই যে বিষয়টা আছে, হ্যাঁ, যে আমরা যাতে রিডিংটা যাতে ফ্লুয়েন্সি করে পড়তে পারি, যাতে কোথাও না আটকে যায়। দ্বিতীয়টা বিষয়, সেটা আমরা যে প্রত্যেকটা রিডিং পড়া যাতে আমরা মানেটা ভালো করে বুঝতে পারি, হ্যাঁ। আমি অনেককে দেখেছি যারা সুন্দর করে রিডিং পড়তে পারে কিন্তু তারা মানে বাজে না পড়ে। তা আমি একটা রিডিং পড়ে গেলাম, দিন শেষে যদি মানে না বুঝি, তাহলে আমার জন্য একটা মানে একটা হয়রানি না? আমি এরকম 10-এর স্টুডেন্টরাও দেখেছি যারা কি রিডিং পড়তে পারে না, রিডিং বলে মানে বোঝে না আবার। তো এটা খেয়াল রাখবো। তৃতীয়ত আমাদের বানানের উপর খেয়াল রাখতে হবে, হ্যাঁ। বানান কিন্তু আমরা অনেক ভুল করে থাকি, যে বৈচিত্র্যময় বানানটাই যদি লিখতে দিই অনেকে এটা ভুল করে ফেলবে, বাংলাদেশ বানানটা অনেকে ভুল করে ফেলবে, মানুষ বানানটা প্যাটকাটা মধ্যেশ্বর জায়গায় দন্তেশ্বর দিয়ে দেবে।
তো এরকম ভাবে অনেক ছোট ছোট ভুল করে ফেলি আমরা। তো এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। এটা রিডিং পড়ার মাধ্যমে বাসায় বসে বসে বেশি করে লিখতে হবে। যখন রিডিং পড়বো একটা বানান যেটাতে সমস্যা হবে মনে হবে, ওই বানানের নিচে সুন্দর করে এভাবে দাগ দেবো, ঠিক আছে? ওই বানানের নিচে সুন্দর করে এভাবে দাগ দিয়ে ওইটা নিজে থেকে তখন একটু বাসায় পাশাপাশি লিখতে থাকবে এরকম করে। হ্যাঁ, আমার কথা বুঝতে পারতেছে সবাই? Yes, sir. জি স্যার। Yes, sir. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খেয়াল করো। হ্যাঁ, তো এই আমাদের বিষয় যে এভাবে আমরা পড়বো। তৃতীয়টা কি, যে আমরা প্রত্যেকটা লাইন থেকে একটা করে নৈর্ব্যক্তিক বানানোর চেষ্টা করব। প্রত্যেকটা লাইনের অনুধাবনমূলক প্রশ্ন বানানোর চেষ্টা করব। যে আমি প্রথমেই কিন্তু বলছি যে এই বিষয়টা দ্বারা তুমি কি বুঝতেছো, বৈচিত্র্যময় বাংলাদেশ দ্বারা তুমি কি বুঝতেছো, যে এইগুলো একটা অনুধাবনমূলক প্রশ্ন। প্রত্যেকটা লাইন থেকে এরকম বানানোর আমরা চেষ্টা করব, ঠিক আছে? কিভাবে চলো আমরা দেখি একটু। হ্যাঁ, আর আমার কথা যদি আটকে আসে আমাকে অবশ্যই এখানে দাঁড় করায় বলবা যে ভাইয়া কথা আটকে আসতেছে, বুঝতে পারিনি, আরেকবার বলেন। অবশ্যই আমাকে না বুঝলে প্রত্যেকে বলবা যে ভাইয়া এটা বুঝি নাই, ভাইয়া ওই জায়গাটা বুঝি নাই, আমি আবার ওটা বুঝি নাই। হ্যাঁ, কোনো শরম পাবা না এই ক্ষেত্রে। হ্যাঁ, খেয়াল করো। তো দেখো, প্রথম থেকে আমাদের কি বৈচিত্র্যময় বাংলাদেশ। এন্ড বৈচিত্র্যময় বলতে কি বোঝাচ্ছে? বৈচিত্র্যময় মানে নানা মানুষের সরঞ্জাম যেখানে হয়ে থাকে, নানা বিষয়ে সরঞ্জাম হয়ে থাকে। খেয়াল করো যে আমাদের দেশের নাম কি বাংলাদেশ। এই দেশের মানুষের রয়েছে নানা রকমের বৈচিত্র্য। বাংলাদেশের বেশিরভাগ মানুষই বাংলায় কথা বলে, ঠিক আছে? বেশিরভাগ মানুষ কিসে কথা বলে? নৈর্ব্যক্তিক এরকম আসতে পারে যে বেশিরভাগ মানুষ, বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিসে কথা বলে? বাংলায় কথা বলে। আচ্ছা, বাংলা ছাড়াও এই দেশে আরো কয়েকটি ভাষা রয়েছে, যে মধ্যে চাকমা, মারমা, তারপর কি ককবরক, বড় মান্দি, সাঁওতালি ইত্যাদি রয়েছে, ঠিক আছে? এইগুলো কি, যারা চাকমাতে বসবাস করে তারা চাকমা ভাষায় কথা বলে, যারা সাঁওতালে বসবাস করে আচ্ছা, এইগুলো একটা উপজাতি কিন্তু। হ্যাঁ, আমরা যে বাঙালিরা সবাই কি একটা জাতি। এর আগেও কি বাঙালিরা এখানে আসার আগেও কিছু আদি নিবাসের কত মানুষজন ছিল, যারা চাকমা, সাঁওতাল, মারমা ছিল। তো তারা নিজস্ব ঐতিহ্য বজায় রাখে, ঠিক আছে? তোমরা দেখবা কি তাদের বর্ণের কালার এবং আমাদের আমাদের চামড়ার বর্ণের কালার আলাদা হয়। তারা দেখতে তো চাইনিজ চাইনিজ লাগে, তাই না? মঙ্গোলীয় ভাব তাদের মধ্যে। ওই সকল লোকের এই চাকমা, মারমা, সাঁওতালি এরা একটু মঙ্গোলীয় দেশের হয়ে থাকে আর কি, মঙ্গোলীয় ভাবপূর্ণ তাদের মধ্যে থাকে। মূলত উপজাতি হিসেবে পরিচিত। উপজাতি আমাদের যে বাঙালি জাতি আছে, বাঙালি জাতির পাশাপাশি একটা জাতি, তারা নিজস্ব ঐতিহ্য, নিজস্ব বৈশিষ্ট্য, নিজস্ব ভাষা, নিজস্ব কালচার, সংস্কৃতি এইগুলো বজায় রেখেছে। হ্যাঁ, তাদের মধ্যে চাকমা, মারমা, ওরাও মান্দি, এরাও কি অবস্থান করতেছে। এবং তারা সবাই নিজস্ব জাতির এবং হওয়ার পাশাপাশি তাদের আলাদা ভাষাও আছে। ওই ভাষাগুলো তারা কি পরিবর্তন করে না, ওই ভাষাতে তারা কথা বলে। কিন্তু সবার একটা সার্বজনীন ভাষা থাকে। সার্বজনীন মানে কি, সবার কাছে যেটা গ্রহণযোগ্য। ওই ভাষাটার কথা হলো কি আমাদের বাংলা ভাষা, ঠিক আছে? ওরা চাকমা, মারমা যতই হোক না কেন, নিজস্ব ভাষা কালচার থাকুক না কেন, কিন্তু আমরা সবাই একটা কমন ল্যাঙ্গুয়েজে কথা বলি যারা বাংলাদেশে অবস্থান করি, তারা এটা কি বাংলা। এর জন্য বলছে যে বাংলা ছাড়াও এদেশে আরো কয়েকটি ভাষা রয়েছে, যেরকম চাকমা, মারমা, কর্কশ, ওরাও, মান্দি এবং সাঁওতালি, ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, সবাই নিজের মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে, কেবলমাত্র যেটা আমি বললাম। তারপরে দেখি যে মানুষেরা বাঙালি নামে, যারা বাংলা ভাষায় কথা বলে বাঙালি। আচ্ছা, বাঙালি বানানটা খেয়াল করে। এখানে কিন্তু আমরা অনেক সময় স্টুডেন্টরা করে থাকি এই যে বাঙালি এরকম করে দিয়ে থাকি, হ্যাঁ, বা উময় দীর্ঘিকার দিয়ে থাকি, এটা কিন্তু ভুল হয়ে থাকে। তো এখানে বাঙালি বানানটা খেয়াল রাখবো অবশ্যই, রশ্মিকার বানানটা। সাউন্ড শোনা যাচ্ছে না? জায়গা থেকে সাউন্ড আসছে। কোথা থেকে সাউন্ড আসতেছে? অন্য জায়গা থেকে? ইয়েস স্যার। আচ্ছা, বাকিদের এই সমস্যা হচ্ছে? আয়শা, আচ্ছা, তাহলে প্রিন্স তুমি একটু তোমার ওই জায়গাটা একটু চেক করে দেখো। বাকিরা ঠিক আছে, তোমার ওখানেই সমস্যা হচ্ছে, একটু চেক করে দেখো। ওকে স্যার। ওকে। আচ্ছা, একটু খেয়াল করি যে বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে, পার্বত্য জেলা বলতে কি মানে পাহাড়ি অঞ্চল জেলা, হ্যাঁ, ক্ষুদ্র জাতিগুলোর মানুষ বসবাস করে। এই যে আমাদের জাতির মানুষগুলো আছে তারা বসবাস করে। আচ্ছা, পার্বত্য জেলা বলতে কি বুঝি? মাহিম বলো তো, পার্বত্য জেলা বাংলাদেশের কোথায় অবস্থিত? স্যার পার্বত্য জেলা তো বান্দরবন, রাঙামাটি। হুম। আচ্ছা, মাহিম কয়জন আছে এই ক্লাসের মধ্যে? আমি খালি একজনকে জিজ্ঞাসা করছি, তার নাম মাহিম, উনি খালি বলবে। হ্যাঁ, মাহিম বলো। হ্যাঁ বলো, পার্বত্য স্যার জেলা বলতে। রাঙ্গামাটি, বান্দরবন, তারপর আরো তো আছে। সিলেট। সুন্দর।
তারপর চট্টগ্রাম অঞ্চল, কক্সবাজার, খাগড়াছড়ি, তাই না? ইয়েস স্যার। তারপরে এইগুলো কি আমাদের পার্বত্য অঞ্চল। তারপরে তোমার হবিগঞ্জ, হবিগঞ্জের এই সাইড গুলো, তাই না, কিশোরগঞ্জের পাশের গুলো, ওই জায়গাও কিন্তু অনেকগুলো আমাদের পাহাড়ি অঞ্চল রয়েছে। তো খেয়াল করো, এই পার্বত্য অঞ্চলে ক্ষুদ্র জাতি গোষ্ঠীগুলো বসবাস করে। ক্ষুদ্র জাতি গোষ্ঠী কারা? যারা বাঙালি হওয়ার সত্ত্বেও, যারা বাঙালিদের আসার আবির্ভাবের আগেও আদি দিবস থেকে এখানে বসবাস করতেছে, তারা কিন্তু মঙ্গোলীয় জাতিতে ছিল। হ্যাঁ, দেখো চাকমা, হ্যাঁ, কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গাং। এই যে বানানটা একটু খেয়াল করো, হ্যাঁ, তঞ্চঙ্গাং। আচ্ছা, এই বানানটা আমি একটু বিশ্লেষণ করে বলি, এখানে আসলে বানানটা কিরকম রয়েছে, হ্যাঁ, একটু খেয়াল করে দেখো। আর আমি তোমার বানানটা দেখাচ্ছি। আশা কিছু বলতে চাচ্ছ? না স্যার। ওকে ওকে ওকে, সমস্যা নেই। আমার স্ক্রিন দেখতে পাচ্ছ না তোমরা? ইয়েস স্যার। Yes, sir. তুই শেষ জি স্যার। তঞ্চঙ্গাং বানানটা আমি একটা সেকেন্ড দাঁড়াও। আচ্ছা, এখানে কপি করা যায় না। স্যার মাইক্রোসফট ওয়ার্ডে হুম হুম, দেখতে পাচ্ছ তো? জি স্যার। এটা তো তঞ্চ, আচ্ছা এটা তো দিয়ে লাভ নেই, আমরা জাস্ট একটাই শেয়ার করতেছি। খেয়াল করো, এটা হলো তঞ্চঙ্গাং বানানটা। তাহলে বানানটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, খেয়াল করো কিরকম আছে। আকার হবে না। কোথায় আকার হবে না? ও হ্যাঁ, আকার হবে না। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি থ্যাংক ইউ। আচ্ছা, এই বানানটা যদি একটু বিশ্লেষণ করতে যাই, তুমি একটু খেয়াল করো, তাহলে এটাকে কি বোঝাচ্ছে? ত যোগ, হ্যাঁ, ত যোগ নিও, ইও, এটাকে বলে ইও, ঠিক আছে, এটা ইও হবে, ইও। এটা উচ্চারণ হলে এরকম, ইও, হ্যাঁ, যোগ চ, নিও ইও যোগ চ, এটা হলো উ। এটা এখন যদি আমরা ভেঙে বলি, এটা হলো আমাদের উ। বানানটা হয়েছে এরকম হয়ে থাকে, হ্যাঁ, উ, উ, উ যোগ গ যোগ ঝ ফালা, ঠিক আছে, ঝ ফালা, ঝড় অন্তের ঝড় নিচে যখন আমরা একটা হসন্ত দেব, তখন এটা ঝ ফলা হয়ে যাবে, ঠিক আছে, ঝ ফলা, ঝ ফলা যোগ সরিয়া। এটা আমাদের কি, এই হলো টোটাল বানানটা আমাদের বুঝাচ্ছে, ঠিক আছে। ইয়েস স্যার। তো বুঝাচ্ছে এটা হলো উ যোগ গ, দ্বারা আমাদের এতটুকু, দেখছো কতগুলো যুক্ত বর্ণ। আচ্ছা, আমরা কি যুক্ত কি এটা বুঝি? ইয়েস স্যার। কি একটু বলি তো মাহিন, যুক্ত স্যার যেখানে দুইটা বা দুইটার অধিক শব্দ যোগ করা হয় বা একত্রে নিয়ে তৈরি করা হয়। হ্যাঁ, এই যে এখানে একটার অধিক বর্ণ যুক্ত হয়েছে, দেখো এখানে অনেকবার, প্রায় 4টা বর্ণ একসাথে যুক্ত হয়েছে এই জায়গাটা, তাই না? তো বানানটা অনেকটা এরকম হয়ে থাকে। আচ্ছা, তোমরা কি ব্যাকরণ পড়াইছো তোমাদের ভাইয়া? স্যার না স্যার। ব্যাকরণ তো নাই মনে জি হয় তোমার, স্যার। না স্যার। পড়াইছে? ব্যাকরণ পড়াইছে? ইয়েস স্যার। আয়শা বলতেছে ব্যাকরণ পড়াইছে, মাহিম বলতেছে পড়াই নাই, ব্যাপার কি বুঝলাম না। স্যার আমাদের তো ব্যাকরণ নাই, ব্যাকরণ তো নাই। পড়াই। আয়শা একটু বিস্তারিত বলো তো কি পড়াইছে? স্যার আমাদের স্কুলে পড়াইছে। ও, স্কুলে পড়াইছে, আমি এখানকার কথা বলতেছি আপু, এখানকার কথা। হ্যাঁ স্যার এখানে পড়াইনি। আচ্ছা, এখানে পড়েন। আমি মাঝে মধ্যে একটু ব্যাকরণ দেখা দেবো। ব্যাকরণ বলতে কি, এই যে সামান্য ছোটখাটো জিনিস খালি একটু ভেঙে কি বোঝানো হয়ে থাকে। আচ্ছা, তোমরা কি এটা জানো যে শব্দ কাকে বলে? আচ্ছা, আগে বলি যে
ওকে ওকে, তোমরা কি এটা বলতে পারবা যে বর্ণ বলতে কি বোঝায়? বর্ণ, শব্দ, বাক্য, এগুলো কাকে বলা হয় বলো তো দেখি। জানো না, তাই না? শামসুল, একটু বলো তো দেখি। আপু তোমার নাম জানো কি বলছিলে? শামসুল সোকেয়া, সাফায়া। সাফায়া, সাফায়া, সরি, এখানে এফটা দিলে বোঝা যেত। আচ্ছা বলো তো শামসুল, সাফায়া, এটা বলতে কি বোঝাচ্ছে? বর্ণ বলতে কি বোঝায়? কি বুঝো তুমি বর্ণ বলতে? কেউ কি বলতে পারবা বর্ণ বলতে কি বুঝি আমরা? ইয়েস স্যার। তার বলো। ধ্বনি বোঝায়। আচ্ছা, ধ্বনি বোঝায়, ধ্বনি অনেকটা কাছাকাছি, ঠিক আছে, অনেকটাই কাছাকাছি গেছো। ধ্বনির লিখিত রূপকে, ধ্বনির লিখিত, হ্যাঁ, এই যে আমি বললাম যে আমার আজকে মন ভালো নাই, সাপোজ আমি বললাম, তাহলে এটা একটা লিখিত রূপ লাগে না? ওই ধ্বনির ইয়েস স্যার। লিখিত রূপকে বলা হয়ে থাকে কি? আমাদের বর্ণ। সাপোজ আমি এই দেখো কিভাবে হয়ে থাকে, আমরা পড়ছি না স্বরবর্ণ কতটি বলো তো দেখি? 11টি স্যার। 11টি। সরিয়া, সরিয়া, রস্যই, দীর্ঘ, তাই না? কি আমাদের স্বরবর্ণ। তো এই যে আমি উচ্চারণ করলাম স্বরীয়, স্বরিয়া, রস্যই, দীর্ঘই, উচ্চারণ করতেছি না? তাহলে প্রত্যেকটা উচ্চারণের পরে আমাকে লিখতে হবে এই যে লিখিত রূপ, উচ্চারণের ধ্বনির, আমাদের এই যে লিখিত রূপ, এগুলোকে আমাদের বর্ণ বলা হয়ে থাকে। বুঝতে পারছি? ইয়েস স্যার। এখন এই বর্ণগুলো যখন একত্রিত করে একটা মনের অর্থ প্রকাশ করতে পারতেছি, তখন ওইটাকে বলবো আমরা শব্দ। খেয়াল করো কিভাবে আমরা বলি কি, কলম, আমাকে একটা কলম দাও, তাই না? এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি রকম হবে? ক যোগ ল যোগ ম, তাই না? প্রত্যেকটা একটা করে আমাদের কি বর্ণ না? এই বর্ণগুলোকে কি আমি একত্র করে একটা শব্দ তৈরি করছি, তাই না? ইয়েস স্যার। তাহলে এটাকে স্যার বলবো বাক্য কাকে বলে আমি বলতে পারবো? হ্যাঁ হ্যাঁ, বলো 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 বলো, বাক্য কাকে বলে বলো। স্যার বাক্য তো আমি বলতে পারবো। হ্যাঁ বলো তো দেখি। আচ্ছা, মেয়ে যেটা বললো, কোন আপু যেন বললো যে বাক্য কাকে বলে, সে বলুক। দুই বা ততোধিক শব্দের কোন লাইনকে বাক্য বলে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর, অনেকটা হয়ে গেছে, হ্যাঁ। একটা মাহিম বলো তো কি বলতে চাইছিলাম, বলো। স্যার আমি তো বাক- কি বলতেছি। বাক্য বলতে কি বুঝি? আচ্ছা কৌশিক, বলো তো স্যার, বাক্য বলতে কি বুঝো তুমি আপু? দুই বা ততোধিক শব্দ নিয়ে হুম। গঠিত আহ, লাইনকে বাক্য বলে। আচ্ছা, দুই বা ততোধিক শব্দ, সুন্দর হয়েছে। দেখো এটাকে আমরা এভাবে বলতে পারি যে মনের ভাব প্রকাশ করার জন্য পাশাপাশি অবস্থিত প্রত্যেকটা শব্দের সমন্বয়কে আমরা বাক্য বলি। দেখো এটা একটা শব্দ না, কলম একটা শব্দ না? তাহলে এখন যদি আমি কি এভাবে বলতে পারি যে আমাকে দুটি কলম দাও, এভাবে বলতে পারি? দেখো তো, তাহলে প্রত্যেকটা কি একটা শব্দ না? প্রত্যেকটা একটা শব্দ না? তাহলে কি অনেকগুলো শব্দের সমন্বয় যখন আমরা মনের ভাব প্রকাশ করতে সক্ষম হই, তখন তাকে আমরা কি বলে থাকি? বাক্য। ঠিক আছে, আমি একবার রিপিট করে দিচ্ছিল যে আমাদের পঙ্কে পাচ্ছি ওকে ভাই। কে কে কি বলতেছে ভাই, ভালো করে বলো। স্যার মোহাম্মদ কি যেন বললো। ঠিক আছে, শোনো, একটু খেয়াল করে আমরা আবার একটা বলি, হ্যাঁ, যে বর্ণ বা ধ্বনির যে আমাদের লিখিত রূপ যেমন স্বরীয় স্বরীয় আমরা আলাদা করে বলে থাকি, বা আলাদা যে অক্ষরগুলো ব্যবহার করে থাকি, এগুলোকে আমাদের বর্ণ বলা হয় থাকে। ঠিক আছে, কি বলা হয় থাকে? বর্ণ। বর্ণ। যখন এগুলো পাশাপাশি আমরা ব্যবহার করে যুক্ত করে একটা অর্থ প্রকাশ করতে সক্ষম হই, তখন তাকে আমরা বলি শব্দ। ঠিক আছে, তখন তাকে শব্দ বলি। এখন পাশাপাশি অনেকগুলো শব্দ সমন্বয় যখন আমরা একটা মনের ভাব প্রকাশ করতে সক্ষম হই, তখন আমরা তাকে বলে থাকি কি? বাক্য। বাক্য। ক্লিয়ার? ইয়েস স্যার। পরবর্তী পারবো আমরা চাই। আমরা যে রিডিং পড়ি তখন আমরা কি এই বাক্যগুলো পড়ে থাকি। দেখো তো দেখি এখানটায়, আর আমি আবার স্ক্রিনটা শেয়ার দিই।
এই যে আমরা যে প্রত্যেকটা কি এখানটাতে প্রত্যেকটা আমরা শব্দ পড়বো, তাই না? এই প্রত্যেকটা শব্দ এক একটা বাক্য আমাদের। এই যে বাংলা ভাষী মানুষের বাঙালি নামে পরিচিত, এগুলো কি প্রত্যেকটা একটা বাক্য আমাদের, কিন্তু আলাদা আলাদা করে নামে, মানুষের, বাংলা ভাষী, এগুলো প্রত্যেকটা একটা আমাদের শব্দ, তাই না? ইয়েস স্যার। ওকে, তাহলে দেখো এখন এই পর্যন্ত আমরা করছি। আচ্ছা, পার্বত্য অঞ্চলে বসবাস করে, তারপরে কি কি বললাম? আচ্ছা, চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গা, তারপর কি কেউ আবার বা অন্য জাতির হয়ে থাকে। হ্যাঁ, এখন দেখো রাজশাহী, দিনাজপুর, রংপুর জেলায় সাঁওতাল, এটা একটু ভালো মতো খেয়াল করবা যে রাজশাহী, দিনাজপুর, রংপুর এটা কি উত্তর অঞ্চলে অবস্থিত, উত্তরবঙ্গের এদিকে। তো জেলায় সাঁওতাল এবং রাজবংশীদের বসবাস। এখন যদি পরীক্ষায় আসে যে সাঁওতাল এবং রাজবংশীরা কোথায় বসবাস করে, রংপুর জেলায়। রাজশাহী, দিনাজপুর, রংপুর জেলায়। রাজশাহী, দিনাজপুর, রংপুর জেলায়। সুন্দর। গোপাল, আমার কথা শুনতেছো? তুমি পাশে আসো, ক্যামেরার ওদিকে আসো ভাইয়া। ও নাই, ক্যামেরার দিকে নাই, এই যে এর জন্য ক্যামেরাটা অন রাখতে বলি। আচ্ছা মুহাম্মদ, মুহাম্মদ আমার কথা শুনতেছো? স্যার মোহাম্মদ তো কিছুক্ষণ আগে কাঁদলো। কিছুক্ষণ আগে কাঁদলা। আচ্ছা গোপাল, আমার কথা শুনতেছো আপু? জি। হ্যাঁ, ক্যামেরা অন রেখে আমাকে বলো তো দেখি, যদি আমি তোমাকে প্রশ্ন করি যে রাজশাহী, দিনাজপুর, রংপুর জেলায় কাদের বসবাস, কোন উপজাতিদের বসবাস, তাহলে উত্তর কি হবে? সাঁওতাল এবং সাঁওতাল ও রাজশাহীর বসবাস। হ্যাঁ, সুন্দর সুন্দর। তারপরে ময়মনসিংহ অঞ্চল, ময়মনসিংহ অঞ্চলটা উত্তর দিকে অবস্থিত, ঠিক আছে? অঞ্চলে বসবাস করে কারা? গারো সম্প্রদায়ের। আচ্ছা, গারো যে পাহাড়টা আছে, গারো পাহাড়ের সমতল ভূমিতে মূলত গারোরা বসবাস করে। তাহলে এই ময়মনসিংহ জেলায় কোন সম্প্রদায়ের বসবাস, প্রশ্ন যদি আসে? গারো। আচ্ছা, গারোরা গারো কোথায় বসবাস করে থাকে? ময়মনসিংহ জেলায়। ময়মনসিংহে। আচ্ছা, সিলেটে মণিপুরীদের বসবাস, তাহলে মণিপুরীরা কোথায় বসবাস করে থাকে? সিলেট সিলেটে। জেলায়। সিলেটে। সুন্দর সুন্দর। আচ্ছা, মণিপুরি, এটা হচ্ছে একটা উপজাতির নাম। হ্যাঁ এগুলো সব উপজাতি, হ্যাঁ হ্যাঁ উপজাতি। আর উপজাতি কারা ছিল? এই যারা আগের থেকে এই দেশে বসবাস করতেছিল আমাদের বাঙালিদের আসার আগেই। হ্যাঁ, তাদের নিজস্ব কালচার আছে, তাদের নিজস্ব রীতি নিয়ম আছে, ওই জিনিসটা তারা পরিত্যাগ করে নেয়। বাংলা ভাষার পাশাপাশি ওই জিনিসটাও যারা চালিয়ে যাচ্ছে, তাদেরকে আদিবাসীও বলা হয় থাকে, উপজাতিও বলা হয় থাকে, উপবাসীও বলা হয় থাকে। হ্যাঁ, মনে থাকবে। আচ্ছা কৌশিক, ইয়েস স্যার। আপু, তুমি বলো তো দেখি যে সাঁওতালরা কোথায় বসবাস করে, বলো। সাঁওতাল রাজশাহী, রংপুর, দিনাজপুর জেলায়। আচ্ছা, রংপুর দিনাজপুর জেলায়, সুন্দর। কিন্তু রংপুর দিনাজপুর জেলায়, আচ্ছা আচ্ছা তাহসিন, তাহসিন ভাইয়া, শুনতেছো আমার কথা? আনমিউট করো, আনমিউট করো। তাহসিন, তাহসিন আমার কথা শুনতেছো? আনমিউট করো। এই যে লাল পর্দা, যেটা লাল পর্দার এখানে যে ছেলে বসে আছে, জি স্যার। তোমার কি নাম? তাসিম মুনতাসির। তোমাকে এতক্ষণ ধরে ডাক্তার, তুমি বুঝোনি? খেয়াল করো, একটু খেয়াল করো, বলো তো দেখি মণিপুরীরা কোথায় বসবাস করে, আমাকে বলো। স্যার সিলেটে। সুন্দর। আচ্ছা, তারপরে একটু খেয়াল করো, এখান থেকে আমরা পড়ি যে মাতৃভাষার বৈচিত্র্যের পাশাপাশিও, ঠিক আছে, মাতৃভাষা, এদের কিন্তু মাতৃভাষা আলাদা, ভাষা নিয়ে কথা বলতে ধর্মের বৈচিত্র্য আছে, ঠিক আছে? শুধু যে ভাষার বৈচিত্র্য এমনটা না। এদেশের প্রধান ধর্ম সম্প্রদায়ের লোক হলো কারা? মুসলিম, হিন্দু এবং বৌদ্ধ আর খ্রিস্টান। হ্যাঁ, আচ্ছা খ্রিস্টান বানানটা, এটাকে ভুল, মূলত খ্রিস্টান বানানটা হবে এরকম, দন্তের স হবে, ঠিক আছে? এটা যেহেতু বিদেশি শব্দ থেকে, খ্রিস্টান শব্দটি মূলত ইংরেজি শব্দ একটা, এটা হবে হলে দন্তের ছয়টয় আকার দন্তের ন। হ্যাঁ, স্যার সত্য। আমারও মনে হয়, কারণ আমরা তো দন্তস্বই পড়ছি। খ্রিস্টান বানালে দন্তের স হবে। হ্যাঁ, এটা লিখে নিও তোমরা, এটা ভুল আছে। খ্রিস্টান, দেখো নত্য বিধান সত্য বিধানের একটা সমস্যা আছে, তোমরা যখন 11তে উঠবা, তো ওইখানটা আমাদের প্যাটকানের মধ্যে স, দন্তের স
এবং দন্ত্যন্য এবং মূর্ধন্য নিয়ে পড়ানো হবে। তো পেট কাটা মধ্যাংশ মূলত আমাদের তৎসম শব্দের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, এবং খ্রিস্টান শব্দটি একটা ইংরেজি শব্দ। আচ্ছা, বাংলা ভাষার ভিতরে অনেক শব্দ অনেক থাকা থেকে আসে, যেমন নামাজ, আমরা বলি না নামাজ, এটা কি শব্দ? নামাজ একটা বাংলা না বাংলা না না এটা একটা ফার্সি শব্দ। নামাজ একটা ফার্সি হ্যাঁ শব্দ, হ্যাঁ রোজা ফার্সি শব্দ। ফার্সি মানে কি? পারস্য উপমহাদেশের শব্দ, ঠিক আছে, yes, বর্তমানে যেটা হয়ে থাকে। তো ওই ভাষা থেকে এখানে আসছে। হ্যাঁ, তো তারপর তুমি যে বলো না আলমারি, এটা একটা পর্তুগিজ শব্দ। তারপরে তুমি যে বলো আচার খাবো আম্মু আচার দাও, তা আচার একটা পর্তুগিজ শব্দ। তারপরে যে বলি না অনেক বড় বাড়ি করে ফেলছো, এটা আবার একটা দেশি শব্দ। তারপর আমাদের হাত, এগুলো আমাদের তদ্ভব শব্দ। তাহলে বিভিন্ন ধরনের আমাদের শব্দ আছে। তো ওই ক্ষেত্রে বলতে গেলে অনেক কিছু আসবে। তাই এখন আপাতত এইটুকু খেয়াল করো যে খ্রিস্টান কি একটা ইংরেজি শব্দ থেকে আসে, এবং ইংরেজি শব্দতে কখনোই পেট কাটা মধ্যাংশ ব্যবহার হয় না। পেট কাটা মধ্যাংশ ব্যবহার হয় তৎসম শব্দ দিয়ে। হ্যাঁ, তৎসম শব্দ থেকে বাংলা ভাষার মতো উৎপন্ন হয়ে থাকে। ঠিক আছে, খেয়াল করো। এতটুকু কি বুঝতে পারছি আমরা কেন ভুল আছে এই জায়গাটা? yes sir জি স্যার। মুসলিম প্রধান ধর্মীয় উৎসব কোনটা হয়ে থাকে? মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। হ্যাঁ, এবং হিন্দুদের, আচ্ছা যদি এখন প্রশ্ন করা হয় থাকে লিখতে হয় যে কোনো বানান, কি যে কোনো বানান কি? যে কোনো বানান বইয়ের মতো করে লিখতে হয় স্যার। হ্যাঁ, লিখতে তো হয়, কিন্তু এখন বই যদি ভুল করে তাহলে আমি ভুল শিখবো, সারা জীবন ভুল শিখে যাবো? বইয়ের মতো করে লিখতে হয় তো বুঝলাম, কিন্তু বইয়ে তো ভুলও থাকতে পারে, থাকতে পারে না? ইয়েস স্যার। yes sir এখন যদি বই যদি ভুল করে আমি কি ভুল শিখবো? তুমি বলো সারা জীবন। তো যেটা ঠিক আমি ওটা ঠিক করে দেবো, সমস্যা নেই। তোমার কথাও ঠিক আছে, বইয়ের মতো করে লিখতে হয়, কিন্তু অনেক বই আবার আছে ভুল করছে, সে সমস্যা নেই, অনেক সময় প্রিন্ট মিস্টেক হয়। দেখো, হিন্দু প্রধান ধর্মীয় উৎসব কোনটি? দুর্গা পূজা। বৌদ্ধদের হলো বৌদ্ধ পূর্ণিমা, আর খ্রিস্টানদের এই যে বানান আবার ভুল, বড়দিন। এখন আচ্ছা তাহসিন, তাহসিন তুমি জি বলো স্যার। তো ভাইয়া, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা এটা কাদের, কোন সম্প্রদায়ের প্রধান উৎসব? স্যার মুসলমানদের। আচ্ছা কৌশিক বলো তো, যে বড়দিনটা এটা কাদের প্রধান উৎসব? খ্রিস্টানদের। খ্রিস্টানদের। সুন্দর। আচ্ছা মুহাম্মদ আসো এদিকে। নাই মনে হয়, বেচারাটা কান্তি কান্তি কই যে গেল। আচ্ছা গোপাল, গোপাল বলো তো বৌদ্ধ পূর্ণিমাটা এটা কাদের প্রধান উৎসব? হুম, কথা আসতেছে না, আনমিউট করো, আনমিউট করো। বৌদ্ধ পূর্ণিমা এটা কাদের প্রধান উৎসব? বৌদ্ধদের প্রধান উৎসব। ঠিক আছে, যাই হোক, খেয়াল করো, এদেশে ধর্মের মানুষের মিলে বিভিন্ন ধর্মের কি ধর্মের মানুষ মিলেমিশে থাকে। এগুলোর বাহিরে আরো কিছু উৎসব উদযাপন করা হয়, যেমন পহেলা বৈশাখ। হ্যাঁ, পহেলা বৈশাখে আমরা 4 ধর্মের মানুষই এখানে দেখে থাকি। পহেলা বৈশাখ কি একটা বাংলা নববর্ষের উৎসব। বাংলা নববর্ষ কি বাংলার নতুন বছর যখন শুরু হয়ে থাকে। আমরা যেটা পড়ে থাকি না যে জানুয়ারি ফেব্রুয়ারি, তাই না? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এগুলো হলো ইংরেজি বর্ষ বলা হয় থাকে। আর বাংলা বর্ষ কোনগুলো? বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, এগুলো হলো কি আমাদের বাংলা নববর্ষ। বাংলাতে হলে আমাদের 12টা এই থাকে। আচ্ছা খেয়াল করো, এখন আমরা ওইদিকে না যাই, নাহলে পরে আবার ডাইভার্স হবে। আচ্ছা রাখাইন, খেয়াল করে থাকো যে রাখাইনদের উৎসব কোনটি? উৎসব হলো নাম হলো সাংগ্রা। আচ্ছা সাংগ্রা। চাকমাদের উৎসব হলো বিজু উৎসব। ঠিক আছে, এটা একটু মনে রাখবা কিন্তু। রাখাইনদের উৎসব কোনটি? সাংগ্রাই সাংগ্রা। এবং চাকমাদের উৎসব হলো বিজু উৎসব। হ্যাঁ, আর পহেলা বৈশাখ কাদের উৎসব? বাঙালিদের। বাঙালিদের, সকল বাঙালি জাতিদের জন্য পহেলা বৈশাখের উৎসব। সুন্দর। আচ্ছা বাংলাদেশে অনেক পেশার মানুষ বসবাস করে। এখন আমরা কিছুক্ষণ আগে বললাম কি বিভিন্ন জাতি, তাই না? বিভিন্ন জাতি, জাতির পরে তাদের ধর্ম ব্যাপারে আলোচনা করলাম। এখন ধর্মের পরে আমরা পেশা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, পেশা কিরকম হয়ে থাকে তাদের। তাহলে খেয়াল করো যে বিভিন্ন পেশার মানুষ, কৃষক, জেলে, কামার, কুমার। আচ্ছা কামার কারা কুমার কারা বলো তো দেখি? স্যার কামার যারা লোহার জিনিসপত্র বানায়, আর কুমার তো যারা মাটির জিনিসপত্র বানায়। সুন্দর সুন্দর, অসাধারণ। আর তাঁতি কারা? স্যার তাতে যারা কাপড় বোনায়। অসাধারণ। আচ্ছা একটা জিনিস একটু মজার একটা বিষয়, বানানে কি রকম তারতম্য হয়ে থাকে। বানানে যদি
আচ্ছা খেয়াল করো, বানানে যদি এখানে তাঁতি বলছে তাই না, তাঁতিতে যদি আমরা তয় চিহ্নের ভিতর আকার ত লেখা দিই, যদি রশ্মিকাটা না দিই, তাঁত, তাঁত বলতে চাচাকে বোঝানো হয় থাকে, বুঝছো? তাঁত মানে চাচা বোঝায়। বা চন্দ্রবিন্দু না দিয়ে যদি শুধু তাঁতও দেখি, তাও এটা চাচাকে বুঝাবে। তো বানানের গুরুত্ব খুবই বেশি, এর জন্য আমি বলছি বানানের যদি একটু হেরফের হয়ে থাকে অন্য কিছু বোঝায় থাকবে, বুঝছো? এটা একটু খেয়াল রাখবা। আচ্ছা খেয়াল করো, তাঁতি বিভিন্ন পেশার মানুষ বসবাস করে, মানুষের যে কাজ করে জীবিকা নির্বাহ আজকে মূলত পেশা বলা। এখন পরীক্ষার ভিতরে আসে যদি পেশা কাকে বলে, তাহলে কি মানুষ জীবিকা নির্বাহের জন্য যে সকল কাজ করে থাকে তাকে পেশা বলে। যেমন তোমার বাবা দেখো যে কাজ করার জন্য তোমাদের জীবিকা নির্বাহ করতেছে, কেউ ড্রাইভিং পেশায় আছে, কেউ জীবিকা নির্বাহ মানে কি? আচ্ছা জীবিকা নির্বাহ মানে জীবন পরিচালনা করা। এই যে তোমরা যে পড়ালেখা করতেছো, খাবার দাবার খাইতেছো, তারপর স্কুলে যাতায়াত করতেছো, তাই না? তাই তোমরা একটা জীবন পরিচালনা করতেছো না? তো এইটাকে জীবন পরিচালনা করে বিভিন্ন পেশার দ্বারা। পেশা মানে কি, যে তুমি যে কাজটা করতেছো, কেউ কারোর বাবা কৃষক, কারোর বাবা ড্রাইভার, কারোর বাবা দেখা যায় কি ব্যবসায়ী, তাই না? এই ব্যবসা করে তো সে দিন শেষে টাকা আনে, টাকা আনার পরে তো তোমার যে কোচিং এর ফি দিতে পারে, তোমার স্কুলের ফি দিতে পারে, তোমার খাবারের টাকা নিয়ে আসে। তাহলে এই যে কি তোমরা ঘুরতে যাও, তুমি নানা পোশাক কেনো, এইগুলোকে জীবিকা নির্বাহ বলা হয় থাকে। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে কি পেশার মাধ্যমে এগুলো হয় থাকে। জীবিকা নির্বাহ কিসের উপর নির্ভরশীল? পেশা, পেশা, নানা পেশার উপরে। যাদের পেশাগত কাজ থেকে যারা বেশি উন্নত, তারা তাদের জীবিকা নির্বাহ তত বেশি দেখবা কি আরো ভরপুর হয়ে থাকে, তারা লাক্সারি লাইফ লিড করে থাকে। আচ্ছা খেয়াল করো, মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে পেশা বলা হয় থাকে। আচ্ছা ফসলের মাঠে কৃষক লাঙ্গল ট্রাক্টর দিয়ে চাষাবাদ করে, তারপর জেলেরা জাল দিয়ে মাছ ধরে। আচ্ছা মাছ ধরে কাজ কাদের, প্রশ্ন যদি আসে জি স্যার। কাদের? মাছ ধরার কাজ মূলত কাদের? ছেলেরা। জেলেরা। কামাররা আগুন, হ্যাঁ আগুন, হাপড় আর মূলত কি হাতুড়ি দিয়ে লোহার জিনিস তৈরি করে। আচ্ছা আগুন, কয়লা, হাতুড়ি তো আমরা বুঝি, হাপড়টা কি? হাপড় মানে স্যার ওরা একটা যন্ত্র ব্যবহার করে, ওটা দিয়ে ওরা একটা যন্ত্র ব্যবহার ইয়েতে হাওয়া দেয়। আগুন আরো বাড়ায়। হ্যাঁ আগুন আরো বাতাস দেয়, একটা বাতাস দেয়, জি তাই না? স্যার। বাতাস দিয়ে যে উত্তপ্ত করে, ওইটা হলো হাপড়, ওইটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, খেয়াল করো। তো কামারের কোন কোন জিনিস ব্যবহার করে? আগুন ব্যবহার করে, হাপড় ব্যবহার করে এবং হাতুড়ি ব্যবহার করে, তিনটা মনে রাখবো। তারা কি লোহার জিনিসপাতি তৈরি করে থাকে। আর কুমাররা নানা রকমের কাদা মাটি দিয়ে কি চাকা ঘুরিয়ে, ঠিক আছে, চাকা ঘুরিয়ে মাটির কি হাড়ি কুড়ি তৈরি করে থাকে। বানানটা খেয়াল করবে, চন্দ্রবিন্দু দিয়ে হাড়ি কুড়ি, হ্যাঁ। এবং তাঁতি থাকে, কাপড় বুনে থাকে। নানা পেশার মানুষের কথা বলা হয়েছে। এখন যদি বলা হয় বাংলার বিচিত্র রূপময়ের বাংলার কিছু পেশাদার মানুষের কথা উল্লেখ করো, বা তাদের বিভিন্ন জীবিকা নির্বাহের জন্য যে পেশা তারা পরিচালনা করে থাকে, ওইগুলো একটু বুঝিয়ে বলো। যদি প্রশ্নটা এরকম করে আসে তাহলে কি লিখতে পারবো আমরা? ইয়েস স্যার। জি স্যার। তখন এরকম করে কি আমাদের তখন আমরা বলবো যে বাংলার বিচিত্রময় এই বাংলায় নানা পেশার মানুষ বসবাস করে, যেমন কৃষক, তারপর কামার, কুমার। তাহলে কামাররা মূলত কি এই যে হাতিয়ারের উৎপাদনের কাজে, মানে কামাররা লোহা জাতীয় পণ্য উৎপাদনের কাজে ব্যবহৃত, কামাররা লোহা জাতীয় পণ্য উৎপাদন করে থাকে। কুমাররা কাদা ব্যবহার করে নানা হাঁড়িকুড়ি উৎপাদন করে থাকে। তাঁতিরা কাপড় বনে থাকে। এভাবে ছোট করে লিখে দিব, তাই বুঝতে পারছি? ইয়েস স্যার। ওকে, এছাড়াও বাংলাদেশের শহর ও গ্রামে আরো নানা পেশার মানুষ দেখা যায়। সব পেশার মানুষই পরিশ্রমী, হ্যাঁ, এবং তাদের শ্রম বাংলাদেশকে সমৃদ্ধ করছে। মানে কি সবাই ইনকাম করতেছে, সমৃদ্ধ করতেছে, বুঝতেছে কি, যেমন তোমার বাবা ইনকাম করছে, আমার বাবা ইনকাম করছে, তারা ইনকাম করার মাধ্যমে তো আমাদের জীবিকা নির্বাহ হচ্ছে, তাই না? এখন ওই টাকাটা তো কি করি আমরা, পরবর্তীতে আরো সামনে জিনিসপাতি কেনার জন্য ব্যবহার করি। তো আমরা যখন ওটা ব্যয় করতেছি, তাহলে সামনের জন্য তো এটা আয় করতেছে, তাই না? তো এইভাবে করে দেখা যায় কি মার্কেট এভাবে পরিচালিত হচ্ছে। তো তখন কি এই বিভিন্ন শ্রম মানুষের মধ্য দিয়ে বাংলাদেশে আরো সমৃদ্ধ হয়ে উঠতেছে। যত বেশি মানুষের আয় বাড়বে, আয় বাড়বে, তাদের দেখবে কি জীবিকা নির্বাহর পদ্ধতিটাও সুন্দর হবে আরো। বুঝতে পারতেছি? এভাবে প্রত্যেকজন সমৃদ্ধির মধ্য দিয়ে বাংলাদেশের পুরো সমৃদ্ধি হচ্ছে। বুঝতে পারতেছি? ইয়েস স্যার। স্যার। আচ্ছা তারপরে এই যে এটুক বললে আমরা শেষ। হ্যাঁ দেখো আর বেশিক্ষণ নাই, এদের ভিতরে শেষ করে দেখো বাংলাদেশের মানুষের পোশাক পরিচ্ছদের বৈচিত্র্য। এখন এতক্ষণ আমরা দেখলাম কি, প্রথমে দেখলাম তাদের জাতিগত বৈচিত্র্য, তারপরে দেখলাম ধর্মগত বৈচিত্র্য, তারপরে দেখলাম পেশাগত বৈচিত্র্য। এখন এই লাইনে আমরা দেখবো তাদের পরিচ্ছদগত বৈচিত্র্য, ঠিক আছে, তাদের পোশাকগত বৈচিত্র্য।
তাহলে পোশাকগত বৈচিত্র্যের মধ্যে আমাদের পাঞ্জাবি, পায়জামা, শার্ট, প্যান্ট এগুলো হলো কম্বিনেশন বোঝায়। তারপর শাড়ি, ব্লাউজ, তারপর কি স্যার ওয়েট হুম। স্যার সবাই এত বেশি অতিরিক্ত ইমোজি দিতেছে, বুঝি না। সবাই অতিরিক্ত ইমোজি দিতেছে। আচ্ছা একটু ইমোজি কম দিই, সমস্যা নেই, একটু ইমোজি কম দিই। আর ইমোজির দিকে না, তুমি আমার স্ক্রিনের দিকে নজর রাখো, ঠিক আছে? না স্যার আপনার স্ক্রিনের উপর দিয়ে ইমোজি দেয় তো। ও আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ যাই হোক, একটু অহেতুক ইমোজি না দিই, যদি কিছু প্রয়োজন থাকে তাহলে ইমোজি দিই। হ্যাঁ, তো তারা করে কি পড়ালেখা বাদ দিয়ে খালি ইমোজি দিয়ে হতে, কে এত ইমোজি দিচ্ছে দেখি তো, যে ইমোজি দেয় তাই তো ধরা যায়। ঠিক আছে, আর না দিই, 10টা মিনিট আছে আপনার। হ্যাঁ, এটুকু দেখে শেষ করে দেবো। দেখো তাহলে পাঞ্জাবি, পায়জামা, আরো কত রকমের পোশাক আছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠী মানুষদের মধ্যে পোশাকের বৈচিত্র্য দেখা যায়। চাকমা পোশাকটার নাম কি? পিনন ও হাদি। ঠিক আছে, পিনন ও হাদি। আচ্ছা, পিনন হাদিটা কি? এই দুইটা পোশাকই পরে? হ্যাঁ, চাকমারা কি খালি এই দুইটা পোশাকই পরে, আর কোনো পোশাক পরে না? আরো পোশাক পরে, কিন্তু কিছু কিছু দেখবো কি প্রধান পোশাক থাকে। যেমন আমাদের কি বাঙালিদের প্রধান খাবার কোনটা আমরা বলে থাকি? পান্তা ভাত আর ইলিশ ভাত। তো হ্যাঁ, কিন্তু বাঙালিদের যখন উৎসব হয়, নববর্ষ হয়, তখন কি বলে? পান্তা ভাত আর ইলিশ মাছ খাই আমাদের উৎসবটা পালন করি। তা আমরা কি খালি পান্তা ভাত আর ইলিশই খাই খালি? আমরা তো না আরো স্যার, অনেক ধরনের খাবার খেয়ে থাকি, তাই না? তো পিনু এবং পোশাকের ক্ষেত্রে দেখবে কি যে আমরা কিছু একটা নির্দিষ্ট পোশাক, যেমন বাঙালিদের একটা বৈচিত্র্য, একটা জাতিগত পোশাক কোনটা? লুঙ্গি, তাই না? আমরা কি খালি লুঙ্গি পরেই থাকি সবসময়? খালি ঘরের ভিতরে লুঙ্গি পরে কিন্তু, তাই না? তো এইটাই বোঝাচ্ছে যে চাকমাদেরও, তারা যেহেতু আলাদা উপগোষ্ঠী, তো তাদের কিছু একটা জাতিগত বা একটা বৈশিষ্ট্যময় আলাদা একটা বৈশিষ্ট্যেরই তাদের একটা জাতীয় পোশাক আছে, সেটা হলো পিননন ও হাদি। হ্যাঁ, আচ্ছা পিনন মানে কি? এটা একটা লুঙ্গি জাতীয়, বুঝতে পারছো? তো লুঙ্গির মতো অনেকটা। এবং হাদিটা, হাদিটা আমাদের যে নর্মাল পোশাকটা পরি ওই রকমই, শুধু তাদের ওটা আর কি তুলির পোশাক হয়ে থাকে, সুতির হয়ে থাকে, সুতির। ঠিক আছে, ওইটা। তো তারপর দেখো মারমাদের, ঠিক আছে, মারমারার যে পোশাক থাকে তাকে নাম কি দেওয়া হয়েছে? দেহ, দেহাই, দেহাই। ঠিক আছে, এই দেহাইটা কি? দেহাইটা দেখবে কি ছেলে এবং মেয়ে উভয়েরাই পরে থাকে জিনিসটা। হ্যাঁ, তারপর সাঁওতালদের পরে থাকে তাকে কি? পাঞ্চি স্যার নামে। পাঞ্চি। কি বলেছেন বুঝলাম না। কোনটা বোঝো নাই? মারমাদেরটা? আচ্ছা, মারমাদেরটা পোশাকটার নাম কি? দেহাই। দেহাইটা দেখবা কি যে ওইটা ছেলে এবং মেয়ে উভয় পরে থাকে, একই রকমের হয়ে থাকে পোশাকটা অনেকটা। এবং দেহাই? হ্যাঁ, হ্যাঁ, দে দে আয়, দে হায়, দে আয়। অন্ত্যেস্তরে আসবে, এখানে হটা পরে আসবে। স্যার দেয়া হয়। দে আয়, দে আয়, মানে হটা একটু টান যাবে। ঠিক আছে, হর একটু টানটা আসবে খালি। দেয়া। দেয়া মানে হর একটা সুন্দর একটা টান যাবে। যদি হটা না থাকলে তাহলে শুধু দেয়া আসবে, কিন্তু হটা যেহেতু আছে, দেয়া আয়, হর Yes, একটা সুন্দর টান যাবে, এইটুকুই। স্যার আচ্ছা, আপনার বাসা কোথায়? আচ্ছা আমার দেশের বাড়ি হলো কুষ্টিয়া, মূলত আমার, আচ্ছা দেশের বাড়ি কুষ্টিয়া আমার, এইটুকুই আর কি। হ্যাঁ, আচ্ছা খেয়াল করো, আমাদের আর মাত্র 7 মিনিট আছে, আমরা 2 মিনিট পড়বো, 2 মিনিট পরে শেষ করে দেবো, তারপর যত প্রশ্ন নেবো। হ্যাঁ, অল্প একটু দেখো যে সাঁওতালদের হলো পাঞ্জি। হ্যাঁ, এই পাঞ্জি এবং কি দেয়া, এইটা মূলত নারী এবং পুরুষ একই রকমের পোশাক হয়ে থাকে। দেখবা কি ওদের লুঙ্গির মতো পাড়ে দিকতে শুরু হয়, তারপরে এই পুরো কভার করে থাকে, মানে দুইটা অ্যাটাচড থাকে আমাদের, বুঝছো? দুইটা লাগানো থাকে, দেখবা অনেকটা, খেয়াল করো। তারপর দেখো পাঞ্জি, তাহলে সাঁওতালদের পোশাকের নাম কি? পাঞ্জি। তারপরে পাঞ্চি। পিন এবং হাদি কাদের পোশাক? চাকমাদের পোশাক। তারপর কি দেয়া, দেয়া এটা কাদের পোশাক? মারমাদের। মারমাদের। এবার মনে রাখবা জিনিসটা। হ্যাঁ, তারপর গারোরা, গারোরা কোথায় বসবাস করে বলো তো দেখি প্রিন্স? গারো সম্প্রদায় কোথায় বসবাস করে প্রিন্স? বেকন। স্যার অফলাইনে নিবে, রুটিন আবার চেঞ্জ করার সম্ভাবনা আছে মনে হয়। স্যার স্যার একবার একটু বলবেন। গারোরা কোথায় বসবাস করে? ভালো না স্যার গারোরা হ্যাঁ বসবাস করে সিলেটে, খুলনায়। হেই, না না, গারোরা হলে কোথায় কোথায় বসবাস করে? স্যার চলে পার্বত্য অঞ্চল তো বুঝলাম, কোন পার্বত্য অঞ্চল, নাম কি সেটার? ময়মনসিংহ। সুন্দর, হ্যাঁ এটা বলতে হবে যে গারোরা ওই ময়মনসিংহ অবস্থান করে। তো তাদের পোশাকের নাম কি? দকমান্দা। ঠিক আছে, দকমান্দা হলো গারোদের পোশাকের নাম।
তাহলে আমরা একবার এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে নৈবিত্তিক আসবে দুইটার মতো নৈবিত্তিক আসতে পারে। যে চাকমাদের পোশাকের নাম পিনন ও হাদি, হ্যাঁ, আর একটা লুঙ্গি জাতীয় হয়ে থাকে এগুলো। তারপরে মারমাদের পোশাকের নাম দেহা, তারপর সাঁওতালদের পোশাকের নাম পাঞ্জি এবং গারোদের পোশাকের নাম ডাকমান্দা। ঠিক আছে, মনে থাকবে? আরেকটা Yes, sir. প্রশ্ন আছে ডাকমান্দা ছাড়া। হ্যাঁ, কথা আসতেছে না, ডাকমান্দা ছাড়া কি বুঝি নাই। মিউট হয়ে গেছো, আনমিউট করো। হুম। ডাকমান্ডা ছাড়া এটা ছাড়া আরেকটা পোশাক আছে ওদের। ডাকমান্দা ছাড়া আরেকটা কি পোশাক আছে? ডাক শাড়ি। Sir, Dakshari. ডাকতারি। স্যার দাকশাড়ি। Shari. আচ্ছা শোনো, ডাক মান্দাটা মূলত এটা ছেলেরা পরে থাকে, আর ডাক শাড়িটা কারা পরে থাকে? মেয়েরা পরে থাকে, বুঝছো? মানে দুইটা একই পোশাক, যেহেতু আমাদের ছেলে মেয়ে আলাদা থাকে তো এর জন্য আর কি ওটা পরে থাকে, বুঝতে পারছি? Yes, sir. বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে বই পড়া আছে এটা। আচ্ছা একটু খেয়াল করো, এ দেশে মূলত, হ্যাঁ, এ দেশে নানা রকমের যানবাহনও দেখা যেতে পারে। ফোন দিতেছে maybe। Sir. স্যার আপনি মিউট হয়ে আছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এতক্ষণ আমরা অনেক কিছু দেখলাম। আমরা দেখলাম কি জাতিগত বৈশিষ্ট্য রয়েছে, ধর্মগত বৈশিষ্ট্য রয়েছে, পেশাগত বৈশিষ্ট্য রয়েছে, তাই না? এখন আমরা দেখবো একটু কি গত বৈশিষ্ট্য, কেবলমাত্র পোশাকগত বৈশিষ্ট্য দেখলাম। এখন লাস্ট হলে আমাদের একটু যানবাহনের ব্যাপারে আলোচনা করছে, যে নদীর পথে যানবাহন আমরা লঞ্চ ব্যবহার করে থাকি, রাস্তাঘাটে যে যানবাহন থাকে সেটার ক্ষেত্রে আমরা মোটর গাড়ি এবং রিক্সা ব্যবহার করে থাকি, এবং কি এগুলো, এবং আকাশ পথে যে যানবাহন থাকে তার সেক্ষেত্রে আমরা উড়োজাহাজ ব্যবহার করে থাকি। এবং দেখো এইগুলো আমরা কি এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য ব্যবহার করে থাকি, ঠিক আছে? এবং দেখবো কি পৃথিবীর 90% যে বাণিজ্য হয় না, এই 90% বাণিজ্য কিন্তু এই নদী পথে হয়ে থাকে, এবং বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য কিন্তু এই নদী পথেই হয়ে থাকে, হ্যাঁ। তারপর দেখো মানুষের চেহারা এবং শারীরিক গঠনের বৈচিত্র্যতা রয়েছে, যে যে তবে যত রকমের বৈচিত্র্য থাকুক না কেন, সবাই বাংলাদেশকে ভালোবাসে এবং এ দেশকে কি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই মূলত একসাথে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের একটু কাজ কি, যে আমি যেটা বললাম এটা একটু বাসায় নিজে নিজে একটু রিডিং করবা, হ্যাঁ। আমি পরবর্তী থেকে পরীক্ষা মানে আমি প্রশ্ন করব, তোমরা একটু উত্তর দিবা। তারপরে এই যে এখানে কতগুলো আমাদের কি, এখানে কতগুলো শব্দার্থ আছে, এই শব্দার্থগুলো একটু পড়বা। আমি অবশ্যই প্রত্যেকটা শব্দার্থ বলে দিছি, হ্যাঁ, প্রত্যেকটা শব্দার্থ আমি বলে দিছি, তাও তোমরা একটু নিজে থেকে একটু দেখবা, হ্যাঁ, পড়ার সময় আমি কিন্তু বলছি। তারপরে এখান থেকে যে বর্ণ, এই বর্ণগুলো কি নিজে থেকে একটু বাসা থেকে আমার তোমাদের কাজ কি, এই যে যেই অনুশীলনীগুলো আছে এই অনুশীলনীগুলো লিখে লিখে গ্রুপে দেওয়া। স্যার এগুলো অলরেডি আমার লেখা হয়ে গেছে বইয়ে। আচ্ছা সুন্দর, কিন্তু যারা লেখো নাই আমি চাই কি তোমরা আরেকবার এটা লেখো, যাতে তোমাদের প্র্যাকটিস হয়ে যায়। দেখবা কি যে আমরা একটা জিনিস পারি কিন্তু পরীক্ষার হলে যেটা দিতে পারি না। আর এগুলো সবাই মুখস্থ পারি। ঠিক আছে, পারলে তো ভালো। আমি এটা পরে আবার যখন বাংলা ক্লাস নেবো তখন এটা আমি ধরবো ইনশাল্লাহ, যদি আমি সামনে বাংলা ক্লাস নেওয়ার সুযোগ পাই আবার, হ্যাঁ। জি স্যার। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এইটুকুই থাকলো, হ্যাঁ। পরবর্তীতে ইনশাল্লাহ আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। ভালো থাকো তুমি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।